হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার ফর প্রাইমারি টেট 2025-এর বাংলা 1 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, কর্ম ও অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান বলতে আমরা কি বুঝি? কর্ম ও অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান বলতে আমরা কি বুঝি? তো কাজ করার পর যে অভিজ্ঞতা হয় তার মাধ্যমে শিক্ষাদান, শিশুদের সহজাত প্রবৃত্তিগুলো কাজে লাগিয়ে শিক্ষাদান, হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা, দৈহিক পরিশ্রমের মাধ্যমে অর্জিত শিক্ষা। তো সঠিক উত্তরটি হবে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা। কর্ম ও অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে শিক্ষাদান বলতে বোঝায় এমন একটি শিক্ষাদান পদ্ধতি যেখানে শিক্ষকের কাজের কর্মজ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের শেখানোর কাজে ব্যবহার করা হয়। তো সঠিক উত্তরটি হলো হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে, ভাষা শিক্ষার শুরুতে কোন বিষয়ের প্রতি বেশি গুরুত্ব প্রদান করা হয়? অপশান ক কথন, শ্রবণ ও কথন, কথন ও পঠন, পঠন ও লিখন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রবণ ও কথন। শ্রবণ ও কথন। শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে ভাব বিনিময়ের প্রধান মাধ্যম কোনটি? তো সঠিক উত্তরটি হচ্ছে ভাষা। সঠিক উত্তরটি হবে ভাষা। পরের প্রশ্নে চলে যাই। শিখন হলো এক ধরনের ক জীবনব্যাপী প্রক্রিয়া, খ সাময়িক পদ্ধতি, গ অনুশীলন পদ্ধতি, ঘ অভ্যাস। সঠিক উত্তরটি হবে জীবনব্যাপী প্রক্রিয়া। অপশান ক জীবনব্যাপী প্রক্রিয়া। কারণ শিখন হলো এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলে। মানুষ প্রতিনিয়ত অভিজ্ঞতা, পরিবেশ এবং সমাজের মাধ্যমে নতুন জ্ঞান, দক্ষতা এবং আচরণ অর্জন করে। এটি কখনোই সীমাবদ্ধ নয় বা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায় না। ঠিক এই কারণেই শিখন হলো জীবনব্যাপী প্রক্রিয়া। পরের প্রশ্নে চলে যাই। এলএডি এর পুরো নাম কি? এর সঠিক উত্তরটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অপশান ঘ সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন, একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র এর সঙ্গে কোন বিজ্ঞান জড়িত? অপশান ক কোহেলার, অপশান খ কফকা, অপশান গ প্যাভলভ, অপশান ঘ থর্নডয়েক। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে, ফিল্ড থিওরির সঙ্গে কোন বিজ্ঞানী যুক্ত? ফিল্ড থিওরির সঙ্গে কোন বিজ্ঞানী যুক্ত? তো সঠিক উত্তরটি হবে অপশান ক কার্ট লিউইন। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে, প্রকৃতি অনুসারে পঠন কয় প্রকার? প্রকৃতি অনুসারে পঠন কয় প্রকার? প্রকৃতি অনুসারে পঠন 2 প্রকার। একটা হচ্ছে স্বরচিত পঠন বা সরব পাঠ, আর 2 হচ্ছে নীরব পঠন বা সাইলেন্ট রিডিং। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে, সরব পাঠের অসুবিধা কোনটি? সরব পাঠের অসুবিধা কোনটি? অপশান ক একজন পাঠ করলে অন্যজন শুনে নিতে পারে। অপশান খ ভুল বললে ধরা পড়ে যায়। অপশান গ অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। অপশান ঘ বাকযন্ত্রের সমস্যা হতে পারে। তো সরব পাঠের অসুবিধা হচ্ছে অপশান গ অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে, কোন উপকরণটির সাহায্যে পুনরায় শেখা যায়? অপশান ক টেপ রেকর্ডার, অপশান খ ব্ল্যাকবোর্ড, অপশান গ অনুশীলনের খাতা, অপশান ঘ দূরদর্শন। তো সঠিক উত্তরটা হবে টেপ রেকর্ডার। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে 11 নম্বর প্রশ্ন, বর্তমানে যে ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে তাতে কোনটি বেশি প্রয়োজন? অপশান ক পরীক্ষা, খ মূল্যায়ন, গ সঠিক শিক্ষাদান, ঘ শিক্ষা গ্রহণে পারদর্শী করে তোলা। তো সঠিক উত্তরটা এখানে হবে শিক্ষা গ্রহণে পারদর্শী করে তোলা। শিক্ষা গ্রহণে পারদর্শী করে তোলা। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার লক্ষণ হলো শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান প্রদান করা নয়, বরং তাদের এমন দক্ষতা ও অভ্যাস তৈরি করা যা তাদের জীবনযাপনে কার্যকর হতে পারে। এটি তাদের সৃজনশীলতা, সমস্যার সমাধান এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। তো সঠিক উত্তরটি হবে শিক্ষা গ্রহণে পারদর্শী করে তোলা। পরের প্রশ্নে চলে যাই। 12 নম্বর প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণের ফলে কী লাভ হয়? অপশান ক অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীরা উপকৃত হয়। অপশান খ শিক্ষকদের জ্ঞান চর্চা হয়। অপশান গ অপেক্ষাকৃত ভালো ছাত্রছাত্রীরা দুর্বলদের তিরস্কার করে। অপশান ঘ বিদ্যালয়ে সুনাম বৃদ্ধি হয়। তো সঠিক উত্তরটি হবে
অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীরা উপকৃত হয়। অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীরা উপকৃত হয়। পরের প্রশ্নে চলে যাই। কোনো শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যোগ্য কিনা তার জন্য যে মূল্যায়ন হওয়া দরকার সেটি হলো সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিক মূল্যায়ন। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে প্রথমে উদাহরণ পরে সূত্র আলোচনা করা হয় কোন পদ্ধতিতে? অপশান ক আরোহী পদ্ধতি, অপশান খ অবরোহী পদ্ধতি, অপশান গ প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি, অপশান ঘ অনুকরণ পদ্ধতি। সঠিক উত্তরটি হবে আরোহী পদ্ধতি। এটি শিক্ষার্থীদের অভিজ্ঞতার মাধ্যমে সূত্রের ধারণা তৈরি করতে সাহায্য করে। তো সঠিক উত্তরটি হবে আরোহী পদ্ধতি। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলছে ভাষাগত দক্ষতার অর্থ কী? ভাষাগত দক্ষতার অর্থ কী? অপশান ক শ্রবণ দক্ষতার বিকাশ সাধন, অপশান খ কথন দক্ষতার বিকাশ সাধন, অপশান গ লিখন দক্ষতার বিকাশ সাধন, অপশান ঘ শ্রবণ কথন লিখন ও পঠন দক্ষতার বিকাশ সাধন। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ শ্রবণ কথন লিখন ও পঠন দক্ষতার বিকাশ সাধন। ভাষাগত দক্ষতা একটি বিস্তৃত ধারণা যা ভাষার 4টি মৌলিক দক্ষতা যেমন শ্রবণ, কথন, লিখন এবং পঠন সবগুলোকেই অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে একজন ব্যক্তি ভাষা ব্যবহার ও বোঝার দক্ষতা অর্জন করে। পরের প্রশ্ন বলছে কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থী ভাব গ্রহণ করতে পারে? অপশান ক শ্রবণ ও কথনের মাধ্যমে, অপশান খ কথন ও পঠনের মাধ্যমে, অপশান গ পঠন ও লিখনের মাধ্যমে, অপশান ঘ শ্রবণ পঠনের মাধ্যমে। সঠিক উত্তরটি হবে অপশান গ শ্রবণ ও পঠনের মাধ্যমে। পরের প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্ন কোন পাঠে শারীরিক শ্রম ও অবসাদ সৃষ্টি হয়? অপশান ক নীরব পাঠে, অপশান খ সরব পাঠে, অপশান গ চর্বণা পাঠে, অপশান ঘ সমাবেত পাঠে। তো সঠিক উত্তরটি হবে সরব পাঠে। সরব পাঠে শারীরিক শ্রম এবং অবসাদ সৃষ্টি হয়। পরের প্রশ্নে চলে যাই। শ্রবণের প্রকৃতি কয় ধরনের হতে পারে? অপশান ক 1 ধরনের, অপশান খ 2 ধরনের, অপশান গ 3 ধরনের, অপশান ঘ 4 ধরনের। তো সঠিক উত্তরটি হবে অপশান খ 2 ধরনের। তো 2 ধরনের শ্রবণ হলো 2 ধরনের, এক হলো সক্রিয় শ্রবণ, এক হলো নিষ্ক্রিয় শ্রবণ। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে কিসের মাধ্যমে ভাষার ধ্বনিরূপ প্রকাশ পায়? তো সঠিক উত্তরটি হবে অপশান ক শোনা ও বলার মাধ্যমে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয়ক কী? ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয়ক কী? অপশান ক ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন, অপশান খ শোনার দক্ষতা অর্জন, অপশান গ বলার দক্ষতা অর্জন, অপশান ঘ বলা শোনা লেখার দক্ষতা অর্জন। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ বলা শোনা ও লেখার দক্ষতা অর্জন। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে সঠিকভাবে শেখানোর জন্য কোন ইন্দ্রিয়ের ব্যবহার সবচেয়ে প্রয়োজন? সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রিয়ের ব্যবহার সবচেয়ে প্রয়োজন? তো সঠিক উত্তরটি হবে কর্ণ। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে কটি নৈপুণ্যের ওপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে? অপশান ক 2টি, অপশান খ 3টি, অপশান ক 4টি, অপশান ঘ 1টি। তো সঠিক উত্তরটি হবে 4টি। 4টি হলো 1 হলো শ্রবণ, 2 হলো কথন, 3 হলো পঠন আর 4 হলো লিখন। এই 4টি নৈপুণ্যের উপর ভিত্তি করে ভাষার ব্যবহারিক দক্ষতা নির্ভর করে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য কী? উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য কী? অপশান ক যে শুধু শোনে, অপশান খ যে শুধু শোনে কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না, অপশান গ যে শোনে ও সঠিক প্রতিক্রিয়া প্রকাশ করে, অপশান ঘ যে শোনে ও যথাযথভাবে বক্তার বক্তব্য উপলব্ধি করতে পারে। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ যে শোনে ও বক্তার বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে শিক্ষার্থীর সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা জানা যায়? শিক্ষার্থীর সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা জানা যায়? অপশান ক নীরব পাঠ, অপশান খ সরব পাঠ, অপশান গ সমবেত পাঠ, অপশান ঘ ধারণা পাঠ। সঠিক উত্তরটি হবে সরব পাঠে। সরব পাঠে আমরা একমাত্র শিক্ষার্থীদের সঠিক উচ্চারণ হচ্ছে কিনা সেগুলো জানতে পারবো। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে
কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থী ভাব প্রকাশ করতে পারে? কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থী ভাব প্রকাশ করতে পারে? তো অপশান ক শ্রবণ ও পঠনের মাধ্যমে, অপশান খ কথন ও লিখনের মাধ্যমে, অপশান গ লিখন ও পঠনের মাধ্যমে, অপশান ঘ পঠন ও লিখনের মাধ্যমে। তো সঠিক উত্তরটা হবে কথন ও লিখনের মাধ্যমে। কথন ও লিখনের মাধ্যমে শিক্ষার্থী ভাব প্রকাশ করতে পারে। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে কোন পাঠে রস সাধনাই বড় কথা? রস সাধনাই বড় কথা। অপশান ক চর্বণা পাঠে, অপশান খ ধারণা পাঠে, অপশান গ সাধনা পাঠে, অপশান ঘ সমবেত পাঠে। তো সঠিক উত্তরটি হবে সাধনা পাঠে। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে ব্যবহারিক প্রয়োজনে মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হয়? ব্যবহারিক প্রয়োজনে মানুষকে প্রায় কত পরিমাণ শব্দ শিখতে হয়? অপশান ক 1 থেকে 2000, অপশান খ 2 থেকে 2500, অপশান গ 1.5 থেকে 2000, অপশান ঘ 2.5 থেকে 3000। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ 2.5 থেকে 3000। পরের প্রশ্নে চলে যাই। ভাব প্রকাশের প্রয়োজনে মানুষকে কত প্রকার বাক্যের সাজ আয়ত্ত করতে হয়? কত প্রকার বাক্যের সাজ আয়ত্ত করতে হয়? তো সঠিক উত্তরটি হবে 2.5 থেকে 300। সঠিক উত্তরটি হবে 2.5 থেকে 300। পরের প্রশ্নে চলে যাই। কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? অপশান ক সাধনা পাঠে, অপশান খ ধারণা পাঠে, অপশান গ চর্বণা পাঠে, অপশান ঘ সমবেত পাঠে। তো এখানে সঠিক উত্তরটি হবে সমবেত পাঠে। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে লাস্ট প্রশ্ন, আদর্শ পাঠের কটি বৈশিষ্ট্য? আদর্শ পাঠের কটি বৈশিষ্ট্য? অপশান ক 3টি, অপশান খ 4টি, অপশান গ 5টি, অপশান ঘ 6টি। আদর্শ পাঠের বৈশিষ্ট্য মূলত 4টি। 1 উদ্দেশ্য নির্ভরতা। পাঠের একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকা উচিত যা শিক্ষার্থীদের বোঝাপড়া ও দক্ষতা বাড়াতে সহায়ক হয়। 2 নম্বর হচ্ছে আকর্ষণীয়তা। পাঠ এমনভাবে উপস্থাপন করা উচিত যা শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখে এবং তাদের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে সহজবোধ্যতা। পাঠের ভাষা কাঠামো এমন হবে যেন বিষয়বস্তু শিক্ষার্থীদের বয়স ও মানসিক স্তরের উপযোগী হয়। 4 নম্বর হচ্ছে অংশগ্রহণমূলকতা। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পাঠকে ইন্টারেক্টিভ হতে হবে যাতে শিক্ষার্থীরা প্রশ্ন সমাধান এবং আলোচনা করতে পারে। তো এই ছিল আমাদের প্রশ্ন। কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। প্রাইমারি টেট 2025 সম্পূর্ণ গাইড পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ওখানে আমাদের এই পিডিএফটা সরাসরি আমরা ডাউনলোড লিংক দিয়ে দেব। এছাড়া ডেসক্রিপশান বক্স থেকে আপনারা সরাসরি ডাউনলোড লিংক পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।